আসসালামু আলাইকুম। আমি আতাউর রহমান, গ্রিনটাচ উইথ আতাউর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে কথা বলছি। আপনারা যারা এইচএসসি পরীক্ষার্থী 2022 লক্ষ্য করেন, আপনাদের প্রেজেন্ট ওয়ার্ডস নামে একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারের মধ্যে বেশ কিছু স্পেশাল রুলস আছে, যেগুলো অনেক সময় দেখা যায় আমাদের কাটা যায়। তারই মধ্য থেকে একটা রুলস নিয়ে আমি এখন আলোচনা করব। এই আলোচনার পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো আসবে সেটা যারা আপনারা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দেবেন 2021-22 সেশনে, তাদেরও জন্যও কিন্তু যথেষ্ট উপকারে আসবে বলে আমি মনে করি। কথা বাড়াচ্ছি না, সরাসরি আমি ক্লাসের মধ্যে চলে যাচ্ছি। লক্ষ্য করেন, এরকম কিছু বিষয় আছে। ধরেন মিস্টার এ বলতেছে, ঠিক আছে, যে আম ফাইন। এ বলতেছে আমি ভালো আছি। এখন বি বলতেছে আমিও ভালো আছি। তো জেনারেলি আমরা কিন্তু এইভাবে ইউজ করি বিষয়টা, আই এম অলসো ফাইন, আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। অথবা আমরা কিন্তু এইভাবে ইউজ করি অনেক সময়, আই ফাইন টু, আই ফাইন টু, এভাবেও আমরা ব্যবহার করি। কিন্তু একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, যদি আপনারা স্পেশাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন, ইংরেজির যে স্পেশাল ল্যাঙ্গুয়েজ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসের মধ্যে যে আমাদের রুলসগুলো আছে, তার মধ্যে যদি স্পেশাল ল্যাঙ্গুয়েজটা আমরা ব্যবহার করি, তো সেক্ষেত্রে আই ফাইন টু এটা কিন্তু ব্যবহার করা যাবে না। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি ব্যবহার করতে হবে? এখানে রুলসটা হলো, বাক্যটা যদি পজিটিভ হয়, আমিও তাই, যেমন আই ফাইন, আমি ভালো আছি, আরেকজন বলতেছে আমিও তাই আছি, অর্থাৎ আমিও ভালো আছি। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে রুলসটা হলো, বাক্যটা যদি আমাদের অ্যাফার্মেটিভ হয়, অ্যাফার্মেটিভ হলে আমরা প্রথমে ব্যবহার করব সো এর পরে আমরা কি ব্যবহার করব? অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের পরে আমরা ব্যবহার করব সাবজেক্ট। এতটুকু রুলস, ঠিক আছে। কিন্তু যদি আমাদের নেগেটিভ হয়, নেগেটিভ হলে আমরা ব্যবহার করব প্রথমে নাইদার, তারপরে আমরা ব্যবহার করব অক্সিলিয়ারি ভার্ব, তারপরে আমরা ব্যবহার করব সাবজেক্ট। এই তো ব্যাপারটা। আপনি একটু লক্ষ্য করেন যে এখানে আমি ভালো আছি, ঠিক আছে, আমিও ভালো আছি। এই ইংরেজিটা লিখতে যে প্রথমে আমি লিখব সোর পরে আমি লিখব অক্সিলিয়ারি ভার্ব এম, তারপরে লিখব সাবজেক্ট আই, আমিও ভালো আছি। বুঝতে পারছি আমরা কথাটা? দেখেন, এইরকম আপনার ডায়লগ পদ্ধতিতে থাকতেও পারে, নাও পারে। যেমন ধরেন একজন বলতেছে যে এ বলতেছে the will not go to ঢাকা today। অর্থটা কি আসলো? they will not go to ঢাকা today, অর্থাৎ তারা আজ ঢাকা যাবে না। they will not go to ঢাকা today, তারা আজ ঢাকা যাবে না। তো এইখানে আপনি লক্ষ্য করেন, বি বলতেছে আমরাও যাব না। তো যদি বলি আমরাও যাব না, ঠিক আছে, তখন আমাদের ফর্মুলা অনুসারে বাক্যটা যেহেতু নেগেটিভ, তো প্রথমে আমরা কি নিয়ে আসবো? নাইদার, তারপরে আমরা অক্সিলিয়ারি ভার্বটা নিয়ে আসবো উইল। এখানে বলতেছে আমরা, তাহলে কি হবে? আমরা, এই যে হয়ে গেল নাইদার উইল ওই, তার মানে অর্থটা কি আসলো? আমরাও যাব না। বিষয়টা আপনি লক্ষ্য করছেন যে এখানে এ বলতেছে তারা আজ ঢাকা যাবে না, বি বলতেছে আমরাও যাব না, নাইদার উইল ওই। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে ডায়লগ আকারে না লিখে এইরকমও কিন্তু লিখতে পারি। সাপোজ মনে করেন এখানে আমি লিখলাম প্যাট্রিয়টিজম, আচ্ছা, এইভাবে লিখলাম মেক্স এ ম্যান ইমমর্টাল। কি লিখলাম? প্যাট্রিয়টিজম মেক্স এ ম্যান ইমমর্টাল, তার মানে স্বদেশপ্রেম একজন মানুষকে অমর করে তোলে। এখানে কিন্তু আপনি লক্ষ্য করেন আমি কিন্তু একটা ফুল স্টপ দিয়েছি। তো এখানে যদি আমি এইভাবে লিখি, লিখে সেটা এখানে একটা গ্যাপ দিলাম, গ্যাপের পরে আমি লিখলাম অনেস্টি। আচ্ছা, তো আপনি লক্ষ্য করেন আমি এখানে বোঝাইতে চাইতেছি স্বদেশপ্রেম একজন মানুষকে অমর করে তোলে। প্যাট্রিয়টিজম মেক্স আ ম্যান ইমমর্টাল, স্বদেশপ্রেম একজন মানুষকে অমর করে তোলে। তো আপনি বলতেছেন সততাও তাই করে, সততাও তাই করে, তার মানে এই যে আপনি যখনই সাবজেক্টের পূর্বে গ্যাপটা ফেলেন,
এক স্টাইলে বাক্য সাবজেক্টের পূর্বে যখনই গ্যাপটা পেলেন তখন আপনাকে এইভাবেই কাজ করতে হবে, যেহেতু উপরকার বাক্যটা পজিটিভ বাক্য তাই আপনি এখানে কি লিখবেন সো, সো এর পরে কি লিখবেন অক্সিলারি ভার্ব। দেখেন আগের বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, তো এই ভার্বটার সাথে এস বাই এস যোগ করা আছে তাই আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কালেক্ট করব কি ডাস। তার মানে এটা যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হতো তাহলে আমরা লিখতাম ডু, আর এটা যদি ভার্বের পাস্ট ফর্ম হতো তাহলে আমরা লিখতাম ডিড। আর যেহেতু এটা ভার্বের সাথে এস অথবা এস যোগ করা আছে তাই আমরা এখানে লিখেছি কি ডাস। তার মানে সো ডাস অনেস্টি। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? যদি আমরা এইভাবে বাক্যটা লিখতাম, যেমন ধরেন they accepted our proposal. তারা আমাদের প্রস্তাবটা অ্যাকসেপ্ট করেছে, তারা আমাদের প্রস্তাবটা অ্যাকসেপ্ট করেছে, ঠিক আছে। এখন দেখেন আমরাও তাদের প্রস্তাব অ্যাকসেপ্ট করেছি, তাই আমরাও তাই করেছি। এইভাবে যদি আমরা বলি আমরাও তাই করেছি, এখানে দেখেন যে এইভাবে গ্যাপ দিয়ে আমি এখানে বসাই দিলাম ওই আমরাও তাই করেছি, তাহলে আমরা এইখানে আমরা কি লিখবো? দেখেন এটা কিন্তু সাবজেক্ট, তা আমার ফর্মুলাটা কি আসতেছে? এইভাবে সাবজেক্টের পরে যদি ফুল স্টপ থাকে তাহলে আমাদের ফর্মুলাটা কিন্তু এরকমই, সো অক্সিলিয়ারি প্লাস সাবজেক্ট। সো আমাদের কিন্তু সাবজেক্ট এখানে দেওয়া আছে, তারপরে এখানে কি লিখবো? ফার্স্টেই সো লিখবো, এই যে লিখলাম সো। আচ্ছা তারপরে কি লিখবো? অক্সিলিয়ারি ভার্ব। ইয়েস, এই বাক্যে দেখেন আমার কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, আছে কোনো অক্সিলিয়ারি ভার্ব কিন্তু নেই। ঠিক এই কারণে এই ভার্বটা কোন ফর্ম আছে? ফার্স্ট ফর্ম। অর্থাৎ যদি এই ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকতো তাহলে আমরা ডু লিখতাম, এই ভার্বটার সাথে এস অথবা ইএস যোগ করা থাকলে আমরা ডাজ লিখতাম। যেহেতু এই ভার্বটা ফার্স্ট ফর্ম আছে তাই আমরা এখানে কি লিখবো? ডিড, ডিড লিখবো। তার মানে আনসারটা কি আসলো? সো ডিড আই। আরেকটা বিষয় আপনি লক্ষ্য করেন এখানে কিন্তু আমার ফুল স্টপ, সুতরাং এই যে আমি বাক্যটা লিখলাম এই বাক্যের শুরুর থেকেই কিন্তু আমি শুরু করেছি সো দিয়া, তাই কিন্তু আমার সো এর এসটা ক্যাপিটাল লেটারের হয়েছে। কিন্তু এটা যদি আমরা বাক্যের মাঝখানে কখনো ব্যবহার করতাম তখন এটা কিন্তু ক্যাপিটাল লেটারের হতো না। যেমন আপনি লক্ষ্য করেন আমরা যদি আরো কিছু বাক্য এর উপরে দেই, যেমন ধরেন দ্য পোয়েম দ্য পোয়েমস অফ নজরুল, অর্থ হলো নজরুলের কবিতা। ইন্সপায়ার আস, নজরুলের কবিতা আমাদেরকে উৎসাহিত করে, নজরুলের কবিতা আমাদেরকে উৎসাহিত করে। তো আমি যদি এখানে এইরকম একটা গ্যাপ দিয়ে দিই, দিয়ে সেটা বলি যে দ্য পোয়েম অফ দ্য পোয়েমস অফ টাগোর, টাগোর মানে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্য পোয়েমস অফ রবীন্দ্রনাথ ঠাকুর। তো আপনি লক্ষ্য করেন এই অংশটা কিন্তু আমার সাবজেক্ট, সাবজেক্টের পরে এটা ভার্ব ব্যবহৃত হয়েছে। তো আমার যেহেতু এই অংশটার মতোই কিন্তু এই অংশটা, এটাকে আমরা বলতে পারি সাবজেক্ট। তো সাবজেক্ট অংশের আগে যদি আমাদের এখানে গ্যাপ থাকে আমরা কি করব? আমরা কিন্তু জানি পজিটিভ বাক্যের ক্ষেত্রে বা অ্যাফার্মেটিভ বাক্যের ক্ষেত্রে প্রথমে আমরা লিখব কি সো, সোর পরে কি লিখবো? অক্সিলারি ভার্ব। এখানে দেখেন ইন্সপায়ার উৎসাহিত করা যে ভার্বটা আছে এটার মধ্যে কিন্তু কোনো কি নাই, অক্সিলারি ভার্বস নাই। তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় আমরা লিখব ডু, ভার্বের সাথে এস বাই এস যোগ থাকলে লিখব ডাজ, ভার্বটা যদি পাস্ট ফর্ম হয় তাহলে লিখবো আমরা ডিড। তো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব এখানে? ডু। তার মানে সো ডু দ্য পোয়েমস অফ টাগোর। তো আমার মনে হয় এই রুলসটা আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কি। সো তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে হলো সাবজেক্ট, অথবা নাইদার অক্সিলারি ভার্ব সাবজেক্ট। রুলস অফ আপনার সো অক্সিলারি ভার্ব সাবজেক্ট আর রুলস অফ নাইদার অক্সিলারি ভার্ব সাবজেক্ট, এটা কিন্তু বরাবরই অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। সুতরাং মনোযোগ সহকারে এটা যদি আপনার ব্রেনে আপনি রাখতে পারেন অনেক সময় এটা দ্বারা অনেক কাজে লাগবে। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।